অনেকদিন আগের কথা। রাজস্থান নামের একটা গ্রামে এক রাজা ও রানী বাস করত। রাজা ও রানী গ্রামে বাস করার কারণ তাদের রাজ্য এক শয়তান ডাইনি এসে হামলা করে দখল করে নিয়েছিল। তাই রাজা রানী বাধ্য হয়ে রাজ্য ছেড়ে পালিয়ে চলে আসেন আর গ্রামে থাকতে শুরু করেন। গ্রামের মানুষজন তারা যে রাজা ও রানী তা কখনোই জানতেন না, তাদেরকে সাধারণ মানুষ হিসেবেই থাকতে দেয়। রাজা ও রানী প্রথমে সেই গ্রামের জমিদারের বাড়িতে কাজ শুরু করেন, আর জমিদারের বাড়িতে স্বামী স্ত্রী কঠোর পরিশ্রম করে প্রথমে নিজেদের জন্য একটা থাকার জায়গার বন্দোবস্ত করে। রাতের বেলা যখন রাজা ও রানী ঘুমোচ্ছিলেন তখন রানী বলেন, হ্যাঁ গো, আমরা আমাদের রাজ্য ছেড়ে এভাবে শ্রমিকের মতো কাজ করছি। কখনো কি এমন দিন আসবে যখন আমরা আমাদের রাজ্যে আবার ফিরে যেতে পারবো? তোমাকে যে এভাবে অন্যের বাড়িতে চাকর বাকরের কাজ করতে দেখতে আমার সহ্য হয় না। তুমি একটা রাজ্যের রাজা, আর সে কিনা জমিদারের জুতো পরিষ্কার করছো। এভাবে আমরা লুকিয়ে আছি, ওই ডাইনির কি কোনো নিস্তার হবে না? তুমি এত চিন্তা করো না, সময় এলে সব ঠিক হয়ে যাবে। এখন যদি আমরা আমাদের পরিচয় দেই, ডাইনি জেনে যাবে যে আমরা এখানে আছি। তোমার গর্ভে আমাদের সন্তান যখন নিরাপদে এই পৃথিবীতে আসবে তখন আমরা একটু স্বস্তি পাবো, কিন্তু তার আগে এখন আমি কোনোভাবেই তোমার কোনো ক্ষতি হতে দিতে পারবো না। আগে তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে, তারপর আমি আমার সৈন্য সাজাবো। আবারও আমি যুদ্ধ করে আমার রাজ্য ফেরত নেব, কিন্তু তার আগে আমাকে আত্মগোপন করে থাকতেই হবে। তুমি চিন্তা করো না রানী, আমি তোমাকে আবার আমার রাজপ্রাসাদে নিয়ে যাব। আমার সন্তানরা এই পৃথিবীর আলো দেখবেই দেখবে। রাজা ও রানী এভাবেই দিন কাটাচ্ছিল। 10 মাস 10 দিন পর রানী ফুটফুটে 2 কন্যা সন্তানের জন্ম দেন। তিনি তার 2 কন্যা সন্তানের নাম রাখেন রোজা ও রূপা। রোজা ও রূপা রাজা রানীর কোলেই বড় হতে থাকে। কিন্তু একদিন ডাইনি জানতে পেরে যায় যে রাজা ও রানী এই গ্রামে এসে লুকিয়ে আছে। ডাইনি বুঝতে পেরে যায় এদেরকে শেষ না করলে এরা আবারও রাজ্য দখল করার জন্য চলে আসতে পারে। তাই ডাইনি সেই গ্রামে হামলা করে। রাজা ও রানী তার 2 মেয়ে সোনা ও রূপাকে এক কৃষকের বাড়িতে রেখে সেখান থেকে চলে আসে। ডাইনি ভাবে তাদের কোনো সন্তান নেই, তাই ডাইনি ওদের 2 জনকে শেষ করে ফেলে। হা 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 হা, এত বছর পর আমার শান্তি এলো। আমি ওদেরকে শেষ করতে পেরেছি। ওই রাজা আর রানীর জীবন শেষ। এখন আর রাজ্যের দিকে কেউ চোখ তুলে তাকাবে না। হু হা 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 হা। আমি হলাম কালী ডাইনি। এই কালী ডাইনির শক্তির কাছে কেউ কখনো পারেনি। তোরা তুচ্ছ রাজা আর রানী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আবারও রাজ্যে আসতে চাইছিলি। তোদেরকে আমি পাতাল থেকেও তুলে এনেছি। এবার এই রাজ্য আমার। আমি সব জায়গায় ত্রাসের রাজত্ব স্থাপন করব। সবাইকে শেষ করে দেব, কাউকে শান্তিতে থাকতে দেব না। হু হা 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 হা। গ্রামবাসী যখন জানতে পারে তারা আসলে রাজ্যের রাজা ও রানী ছিলেন, তখন তারা সবাই আফসোস করতে শুরু করে। হায় হায় হায়, একটা রাজ্যের রাজা ও রানী আমাদের মাঝে থাকলেন, আমরা টেরও পেলাম না। কত ভালো মানুষ ছিলেন। রানী তো আমাদের সঙ্গে কিভাবে মিশলেন যেন উনি আমাদেরই একজন। আর রাজা জমিদারের বাড়িতে কি কাজই না করলো, জমিদারের জুতা পর্যন্ত পরিষ্কার করে দিয়েছেন। আহারে, এমন রাজা রানীকে আমরা হারালাম। জমিদার মশাই, সে তো আপনার রাজ্যে আপনার জমিদার বাড়িতে কাজ করলো, আপনি একবারও টের পেলেন না যে স্বয়ং রাজা রানী আছে আপনার বাড়িতে? আমি কিভাবে টের পাবো? তারা কখনো কোনো অহংকার করেনি, সব সময় চুপচাপ কাজ করে গেছে। এত ভদ্র, এত শিক্ষিত, নম্র মানুষ আমার বাড়িতে কাজ করেছে দেখে আমি তো আসলে অবাকও হয়েছি। এত ভালো মানুষ কি করে হয়? ওই ডাইনি যে ওনাদের মেরে ফেললো, ওনাদের সন্তান কোথায়? আমাদের বাড়িতে ওনারা তাদের সন্তান রেখে গেছেন। ওরা তো এখনো ছোট, ওদেরকে আমি মানুষ করব। জমিদার মশাই, আপনার যদি আপত্তি না থাকে, আমার কোনো সন্তান নেই। বেশ বেশ, তুমি তাহলে রাজা এবং রানীর 2 সন্তানকে বড় করতে থাকো। ওরা বড় হলে রাজ্যের ভার ওরাই ওদের কাঁধে নিয়ে নেবে। দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আর তোমার কিছু দরকার হলে আমাকে বলো, আমি তোমাকে সব কিছুর ব্যবস্থা করে দেব। রোজা ও রূপা সেই গ্রামেই বড় হতে থাকলো। ওরা ছোট থেকেই ওদের বাবা মায়ের কথা শুনতে শুনতেই বড় হয়ে গেছে।
একদিন রোজা ও রূপা হাঁটতে হাঁটতে জঙ্গলের ধার দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তখন রোজা বলে, রূপা, তুই তো জানিস আমরা দুই রাজকন্যা, কিন্তু আমরা আমাদের রাজত্ব হারিয়েছি। যে কোনো মূল্যেই হোক আমাদের বাবা মায়ের শেষ ইচ্ছা আমাদের পূরণ করতেই হবে। তাদের ইচ্ছা ছিল আবারও রাজ্য ফিরে পাওয়া, আর ওই শয়তান ডাইনিকে ওই রাজ্য থেকে তাড়ানো। শুনেছি ওই ডাইনি রাজ্যের সবার উপর অনেক অত্যাচার করে। বাবা মায়ের ইচ্ছা আমাদের পূরণ করতেই হবে, কিন্তু আমরা এমন কি করব যা করলে ওই ডাইনি উচিত শিক্ষা পাবে? এমন কিছু তো করতেই হবে যেন ডাইনি আমাদেরকে কোনোভাবেই হারাতে না পারে। আমি শুনেছি এখান থেকে দূরে একটা উঁচু পাহাড় আছে, সেই পাহাড়ে এক জাদুর তান্ত্রিক বসবাস করেন। তিনি তন্ত্রবিদ্যা দিয়ে এমন এমন জিনিস তৈরি করেন যা দিয়ে মহাশক্তিশালী কাউকেও হারানো সম্ভব। চল আমরা বরং সেখানে যাই। কিন্তু শুনেছি সেখানে যাওয়া সহজ নয়। সেখানে সাপ, ভাল্লুক, ভয়ঙ্কর সিংহ সব আছে। সাধারণ মানুষ সেখানে পৌঁছাতে পারে না। হ্যাঁ, তো আমরা কি সাধারণ মানুষ নাকি? ভুলে যাস না আমরা দুই রাজকন্যা, অসম্ভবকে আমাদের সম্ভব করতেই হবে। রোজা ও রূপা মনের সাহস নিয়ে সেই পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল, আর তারপর সেই তান্ত্রিকের সঙ্গে দেখা করে তার থেকে জাদুর দুইটা নেল পলিশ নিল। এই জাদুর 2 নেল পলিশ যদি ওই ডাইনির হাতে কোনোভাবে তোরা লাগাতে পারিস, তাহলে ডাইনির সব শক্তি এই নেল পলিশে চলে আসবে, আর সেই শক্তিকে কাজে লাগিয়ে তোরা তোদের স্বার্থ হাসিল করতে পারবি। কিন্তু বিনিময়ে তোরা আমাকে কি দিবি? বিনিময়ে আপনার মতো একজন ভালো তান্ত্রিককে এই পাহাড়ে আর থাকতে দেব না। আপনাকে আমরা নিরাপত্তা দেব। আমাদের রাজ্যের বিশেষ একটা পদবি আপনি পাবেন। আমাদের রাজ্যের মন্ত্রীর পরেই আপনার জায়গা হবে, এ আমরা কথা দিচ্ছি। এই না হলে রাজকন্যার মতো কথা? ঠিক বলেছিস, আমার ওপর অনেক ভয়ঙ্কর দুষ্ট তান্ত্রিক জাদুকররা হামলা করতে চায় আমার জাদুবিদ্যার জন্য। তোরা আমাকে নিরাপত্তা দিলে বেশ ভালোই হবে। ঠিক আছে, তোদের জন্য শুভ কামনা রইল। ওরা দুই রাজকন্যা সাধারণ দুই নীলপলিশওয়ালি সেজে রাজ্যে প্রবেশ করে আর ডাইনির সঙ্গে দেখা করতে যায়। আপনাকে একটা কথা বলতে চাই ডাইনি, আপনি দেখতে এমনিতে অনেক সুন্দর। যদি আমাদের এই বিশেষ নেল পলিশ আপনার হাতে লাগান তাহলে আপনাকে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। বিনিময়ে আমাদের 10টা মোহর দিলেই হবে। ডাইনির সুন্দর হওয়ার অনেক ইচ্ছা ছিল, তাই সে সুন্দর হওয়ার লোভে পা দেয় আর সেই নেল পলিশ হাতে লাগিয়ে নেয়। সঙ্গে সঙ্গে সেই 2 নেল পলিশ জাদুর শক্তিতে সম্পন্ন হয়ে যায়। ডাইনির সব শক্তি সেই জাদুর সোনা ও রূপার নেল পলিশে চলে আসে। সঙ্গে সঙ্গে 2 রাজকন্যা ডাইনিকে বন্দি করে ফেলে, আর এভাবেই ওদের বুদ্ধি দিয়ে ওরা ওদের বাবা মায়ের শেষ ইচ্ছা সেই রাজ্য আবারও হাসিল করে নেয়, আর সেই তান্ত্রিককে ওদের রাজপ্রাসাদে জায়গা দিয়ে দেয় আর সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। কুসুমপুর নামের একটা গ্রাম ছিল। সেই গ্রামে সুবল নামের একটা রাখাল ছেলে বাস করত। সুবল প্রতিদিন গরু নিয়ে নদীর পাড়ে গরু চড়াতে চলে যেত। আজকে তো আমি 10টা গরু নিয়ে এসেছি। গরুগুলোকে ভালো করে দেখাশোনা করতে হবে। গতকালকে যে আমার একটা গরু হারিয়ে গেল, ওই গরু খুঁজতে খুঁজতে আমার রাত পার হয়ে গেল। এই গরুগুলো নিয়ে পড়েছি মহা বিপদে। কোথায় যে যায়, এত ভালো করে রশি দিয়ে খুঁটি দিয়ে বেঁধে রাখি, তারপরও ছুটে চলে যায়। এই তাজা তাজা ঘাস খাইয়ে গরুগুলোকে এমন তরতাজা আর শক্তিশালী করেছি যে আমি গরুগুলোর সঙ্গে আর পারি না। কি করব? অন্য রাখালেরা তো গরুগুলোকে ঠিক মতো খাওয়ায় না, ওদের গরুগুলো দুর্বল থাকে, আর আমার গরুগুলো একদম মোটা তাজা সবল। কিন্তু তারপরও জমিদার মশাই আমাকে ঠিক মতো মাইনে দেয় না। ভালো একটা রাখাল পেয়েছে তো, তারপরও এই অবস্থা করে। আমি যখন চলে যাব তখন দেখব জমিদার মশাইয়ের এই গরুগুলো কে দেখাশোনা করে। এই সুবলের মর্ম তখন ঠিক বুঝতে পারবে। তখনই সুবল দেখে পানির মধ্যে একটা মেয়ে। আরে আরে, ওখানে ওই মেয়েটা কি করছে? মেয়েটা ডুবে যাচ্ছে না তো? পানির মধ্যে এমন নদীতে একটা মেয়ে? না না, আমার মেয়েটাকে কিভাবেই হোক বাঁচাতেই হবে। এই যে মেয়েটার মাথা দেখা যাচ্ছে, কিন্তু আমি মেয়েটাকে উঠাতে যাব, আমার গরুগুলো যদি চলে যায়। ধুর, ওসব চিন্তা পড়ে। এই যে মেয়ে, আমি আসছি তোমাকে বাঁচাতে, দাঁড়াও। সুবল কিছু না ভেবেই শীতের মধ্যে কনকনে ঠান্ডায় নদীতে ঝাঁপ দিল
আর মেয়েটাকে উপরে তোলার চেষ্টা করলো। মেয়েটাকে সুবল যতই উপরে তোলার চেষ্টা করে, মেয়েটা ততই নদীর গভীরে যেতে থাকে। আর সুবল টানাটানি করার পর মেয়েটা বলল, কি হচ্ছে কি? আমাকে এভাবে টানাটানি করছো কেন? তুমি কি দুষ্ট লোক? তুমি আমাকে নিয়ে যেতে চাচ্ছ কেন? আমি দুষ্ট লোক হবো কেন? আমি তো তোমাকে বাঁচাতে এসেছি মেয়ে। তুমি তো পানিতে ডুবে যাচ্ছ। আমি পানিতে ডুবে যাচ্ছি? পানিতেই আমি বাস করি, আমি পানিতে ডুবে যাব কোন দুঃখে? কি যা তা বলছো? মানুষ কখনো পানিতে বাস করতে পারে নাকি? তোমার সাঁতার কাটতে ইচ্ছে হচ্ছে, তো এমন ডুবে ডুবে সাঁতার কাটছিলে কেন? নিঃশ্বাস না নিয়ে? আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি, তুমি এক ডুব দিয়ে অনেকক্ষণ পানির নিচে ছিলে, তাই তো আমি ভাবলাম যে তুমি হয়তো ডুবে যাচ্ছ। আমি তো তোমার উপকার করতে আসলাম, তোমাকে আমি নদীর ওপারে তোলার জন্য এসেছি। ঠিক আছে, সাঁতার কাটো। আরে মূর্খ ছেলে, আমি কোনো সাধারণ মানুষ নই, আমি হচ্ছে জলপরি। কি যা তা বলছো? আমি কি বোকা নাকি? জলপরি আবার হয়? আমি তোমার কথা একটুও বিশ্বাস করি না। আমার কথা বিশ্বাস করো না? এই দেখো। তখনই জলপরি তার লেজ দিয়ে সুবলকে একটা বাড়ি মারে। ও বাবা গো, আমার কোমরটাই ভেঙে দিচ্ছিল একটু হলে। যে তোমাকে বাজানোর জন্য এমন শীতের কনকনে পানিতে নেমে এসেছে, তাকেই তুমি এভাবে লেজ দিয়ে বাড়ি মারলে? অনেক ডেঞ্জারাস মেয়ে তো তুমি, বাপরে বাপ। তুমি তো ভারী মজার মানুষ। ঠিক আছে, আমার নাম হচ্ছে জলপরি সিন্ড্রেলা। তোমার নাম কি? আমার নাম সুবল। সুবল, আমি সবার উপকার করি, আর আমি হলাম জমিদার মশাইয়ের খাস রাখাল। 10টা গরু আমি পালতে পারি। হ্যাঁ, তা জলপরি রাজ্য থেকে এখানে কি করতে এসেছো? শোনো, সবাই সুবলের মতো ভালো মানুষ নয়। অন্য কেউ তোমাকে দেখলে নিয়ে কিন্তু বেচে দেবে। জলপরির তো অনেক দাম হবে। তা সুবল, তুমি আমাকে বিক্রি করবে না? তোমার কি টাকার লোভ নেই? না না, সুবলের কোনো টাকার লোভ নেই। সুবল কোনো ভালো মানুষের ক্ষতি করে না, আর জলপরীরও ক্ষতি করে না। যাও যাও জলপরি, তোমার জলপরি রাজ্যে চলে যাও। তারপর জলপরি সেখান থেকে জলপরি রাজ্যে চলে গেল। কিন্তু জলপরি কিছুতেই সুবলকে ভুলতে পারছিল না। বাড়িতে এসে শয়নে স্বপনে সব জায়গায় ওর শুধু সুবলের কথাই মনে পড়ত। আর সুবলের কথা ভেবে ও লজ্জা পেত, হাসতে থাকতো। এই সব কিছু জলপরি রাজ্যের রাজা ও রানী টের পেলেন। তারা দেখলেন তাদের মেয়ে কেমন যেন একা একাই হাসে আর সারাক্ষণ কিছু চিন্তা করে। তখন জলপরি রানী বলল, মা সিন্ড্রেলা, কি হয়েছে তোমার? আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করছি তুমি কিছু একটা চিন্তা করো আর হাসো, খুশি হও। কি হয়েছে আমাকে বলো। মা, আমি পৃথিবীর একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি। সে একটা রাখাল, কিন্তু তার কথাবার্তা, তার সাহসিকতা আর সততা আমাকে মুগ্ধ করেছে। আমি তাকে বিয়ে করতে চাই মা। তাকে বিয়ে না করলে আমার যে কোনো কিছুতেই শান্তি হবে না। কি বলছো কি? জলপরি হয়ে মানুষকে বিয়ে করবে কি করে? সে জলপরি রাজ্যে এসে থাকতে রাজি হবে না। কে বলতে পারে? আমি তাকে আমার মনের কথা জানাতে চাই, তারপর দেখা যাবে সে কি বলে। পরদিন জলপরি একই সময়ে রাখালের অপেক্ষা করতে লাগলো, আর রাখাল আসা মাত্রই নদী থেকে উঠে এলো জলপরি। ও রাখাল, তোমার সঙ্গে একটা কথা ছিল গো। আমার সঙ্গে কি কথা জলপরি? তুমি আবার পানির ওপরে উঠে এসেছো। আমি তোমাকে না করেছি, কিন্তু কোন দিন জমিদারের লোকজন তোমাকে দেখতে পারবে, আর তোমাকে কিন্তু বন্দি করে নিয়ে যাবে, এই আমি বলে দিলাম। ওসব কথা ছাড়ো রাখাল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমার বউ হতে চাই। তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? বলো না। এসব কি বলছো? আমি জলপরীকে কি করে বিয়ে করব? আর তুমি তো শুনেছি জলপরি রাজ্যের রাজকন্যা। রাজকন্যা হয়ে একটা সামান্য রাখালকে বিয়ে করবে? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। তুমি সামান্য নও, আমার কাছে তুমি অসামান্য। তুমি যদি রাজি হও, আমি তোমাকে আমার জলপরি রাজ্যে নিয়ে যাব। মানুষ কি পানির নিচে থাকতে পারে? আমি একটু সাঁতার কাটতে জানি, এর বেশি কিছু আমি পারি না বাপু। তোমার আমাকে পছন্দ হয়েছে তো? তোমার বাবা মা রাজি হবে না? বাবা মা? আমার তো এই পৃথিবীতে কেউ নেই। আমি শুধু রাখালের কাজ করি, টাকা পাই, খাই দাই, ঘুমাই। তোমার মতো জলপরীকে বিয়ে করতে পারলে তো আমি খুশি হতাম, কিন্তু। কোনো কিন্তু নয়। এই নাও, এটা হচ্ছে আমার জাদুর আংটি। এটা হাতে পরে নাও, তাহলে তুমি আমার মতো পানিতে অনেকক্ষণ থাকতে পারবে। ঠিক আছে, চলো আমার সঙ্গে তাহলে। জলপরি রাখালকে নিয়ে তার জলপরি রাজ্যে চলে গেল। আর তারপর সেখানেই তাদের ধুমধাম করে বিয়ে হয়ে গেল। রাখাল জলপরির সঙ্গে বেশিরভাগ সময় পানির ভেতরেই কাটাতো।
সে আর আগের মতো রাখালের কাজটা করতে থাকে না। সে জমিদার বাড়িতে যায় আর বলে, জমিদার বাবু, আমি আসলে আর এই কাজটা করব না। আমি একটা অন্য জায়গায় চলে যাচ্ছি, আপনি অন্য রাখাল রেখে নেবেন। কেন রে? এতদিন আমার এখানে কাজ করে এখন নতুন কাজ কোথায় পেলি? কি ব্যাপার রাখাল, তুমি এরকম বলছো? তুমি এতদিন ধরে আমাদের এখানে কাজ করছো, কোথায় যাবে তুমি? জমিদার গিন্নি, সে কথা আপনাকে অন্যদিন বলবো। এখন আমি যাই, আমার বউ আমার জন্য অপেক্ষা করছে। যে সে বউ নয়, জলপরি বউ। তোমার কি মাথা খারাপ হলো রাখাল? জলপরি বউ মানে? হা হা হা, গিন্নিমা, আপনি ওসব বুঝবেন না। রাখাল সেখান থেকে কাজ ছেড়ে দিয়ে আবারও জলপরি রাজ্যে চলে এলো। এরপর সারা জীবনের মতো জলপরি কন্যার সঙ্গেই সুখে শান্তিতে সংসার করতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।